নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়ে আলোচনা করা হবে তা হলো নাটকের অন্তর্গত নাটকীয়তা, অতি নাটকীয়তা ও নাট্যশ্লেষ, মেলোড্রামা বা অতি নাটক এবং নাট্যিক সংঘর্ষ বা নাট্যিক দ্বন্দ্ব। তাহলে শুরু করা যাক। নাটকীয়তা, অতি নাটকীয়তা ও নাট্যশ্লেষ। নাট্য ধারণার সঙ্গে যুক্ত কোনো ঘটনা বা অনুভূতির পরিচয় পেলেই আমরা তাকে নাটকীয় বলে অভিহিত করি। আসলে তখন ব্যাপারটা নাটক থাকে না, হয়ে ওঠে একটা গুণ। দ্বন্দ্বই নাটকের প্রাণ। যখন কোনো উপন্যাসে সেই দ্বন্দ্ব ঘনীভূত হয়ে ওঠে বা অসম চরিত্রের সাক্ষাৎজনিত একটা আসন্ন দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া যায়, আমরা বলি উপন্যাসে নাট্যগুণ দেখা দিয়েছে বা এই অংশ নাটকীয় সংঘাতপূর্ণ হয়ে উঠেছে। উদাহরণ হিসেবে বলা যায়, কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলা যখন শ্যামা সুন্দরীর জন্য গভীর রাতে বনে যায়, পুরুষের বেশি মতি বিবির সঙ্গে তার দেখা হয় এবং সে দৃশ্য নবকুমার দেখে ফেলে, আমরা বলি এই অংশে নাটকীয় উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আবার গৃহদয় উপন্যাসে ডিহরিতে বিপর্যস্ত অচলা যে মুহূর্তে সবচেয়ে বেশি বিহল, তখন সকলকে নিয়ে মৃণালের সেখানে আসার ব্যাপারটাও চরম নাটকীয়। অতি নাটকীয় বা মেলোড্রামাটিক কথাটি এখন নাটকের একটি ত্রুটি বোঝাতেই ব্যবহার করা হয়। অর্থাৎ উচ্চস্তরের কমেডি না হলে, মোটা দাগের হাসির নাটক হলে যেমন তাকে আমরা বলি ফার্স, তেমনি উচ্চাঙ্গের ট্র্যাজেডি না হয়ে সেটি ব্যর্থতার জন্য নাটকটিকে আমরা সাধারণভাবে বলে থাকি অতি নাটক বা মেলোড্রামা। আদিতে কিন্তু কথাটির অর্থ তা ছিল না। গ্রিক ভাষায় মেলো শব্দের অর্থ গান, ফলে সঙ্গীত সমৃদ্ধ সব নাটককেই বলা হতো মেলোড্রামা, অপেরা। এখন সাধারণত ট্র্যাজেডি নাটকে যখন আমরা খুব চড়ামাত্রায় চরিত্র দেখি, অর্থাৎ যে ভালো সে খুব ভালো, যে খারাপ সে খুব খারাপ, আমরা তাকে মেলোড্রামা বলি। যখন ঘটনা ঘটতে থাকে একের পর এক অনেকটা অবিশ্বাস্যভাবে, তাকেও আমরা মেলোড্রামা আখ্যা দিই, যেমনটি ঘটেছে নীলদর্পণ নাটকের শেষের দিকে। এছাড়া যখন সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা চলে না এমন কোনো কাকতালীয় ঘটনা ঘটে, যথা কোনো ঘটনা বা চরিত্রের আকস্মিক সাক্ষাৎকার, তখন তাকে আমরা মেলোড্রামা হিসেবে অভিহিত করি। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে নিরঞ্জন যে বিনোদিনীকে খুঁজে পাবে, একথা তো আমরা কেউ ভাবতে পারি না, অথচ তাদের সাক্ষাৎ ঘটে একেবারে অবিশ্বাস্য ও অযৌক্তিক উপায়ে। ঋত্বিক ঘটকের অসাধারণ ছবি সুবর্ণরেখারও উল্লেখ এখানে করা যায়। জীবনকে উপভোগের জন্য ভাই আসে রাতে ফুর্তি করতে। সে যে কোনো মেয়ের কাছেই যেতে পারত, কিন্তু তা সে যায় না, তাকে পাঠানো হয় তার অত্যন্ত আদরের বোনের কাছেই। এই জাতীয় অবিশ্বাস্য যোগাযোগকেও আমরা মেলোড্রামা হিসাবে অভিহিত করি। নাট্যশ্লেষ বা ড্রামাটিক আইরনি বলা হয় তাকে, যেখানে একটি ঘটনা শ্লেষের মতোই দুটি অর্থ ব্যঞ্জিত করে। সাধারণত হয় কি, পূর্বে বলা একটি কথা ভবিষ্যতে সত্য হয়ে যায়, যা কোনো মতেই সত্য হবার সম্ভাবনা ছিল না। একে সাধারণভাবে ভাগ্যের পরিহাসও বলে থাকি আমরা। কৌতুক ও বিষণ্ণতা উভয়বিধ সংবেদন সৃষ্টির জন্যই নাট্যশ্লেষ ব্যবহার করা হয়। চিরকুমার সভা নাটকে যখন চরিত্রেরা শৈলকে পুরুষ মনে করে অথচ দর্শক তার আসন সত্তা জানে, তখন সকৌতুক নাট্যশ্লেষ তৈরি হয়। আবার অথেলো নাটকে ডেসদেমোনা যখন তার সকল দুর্ভাগ্যের জন্য ইয়োগোকে সম্বোধন করে গুড ফ্রেন্ড ইয়াগো হিসাবে, দর্শক শ্লেষের জ্বালা অনুভব করে, যদিও ডেসদেমোনা একথা বলে সরল বিশ্বাসী। মেলোড্রামা বা অতি নাটক। মেলোড্রামার সম্বন্ধে পৃথকভাবে আলোচনা করার দরকার এই কারণে যে আমরা মূলত অতি নাটকীয়তা নিয়ে মন্তব্য করেছি, অতি নাটক বা মেলোড্রামা নিয়ে বিশেষ কিছু বলিনি। দুটি যে মোটেই সমার্থক নয়, এ বিষয়ে সুধী সমালোচকের মন্তব্য স্মরণ করে রাখা খুব দরকার। এরিস্টটলের পোয়েটিক্স ও সাহিত্যতত্ত্বে সাধন কুমার ভট্টাচার্য লিখেছেন, মেলোড্রামাটিক ও মেলোড্রামা এই কথা দুটি প্রয়োগে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। মেলোড্রামা গোটা নাটক সম্বন্ধে প্রযোজ্য, আর মেলোড্রামাটিক ঘটনা ও চরিত্র সম্পর্কে প্রযোজ্য।
যেখানে অঙ্গিরসের আলম্বন বিভাব অর্থাৎ মুখ্য পাত্র পাত্রী এবং তৎসংক্রান্ত ঘটনা মেলোড্রামাটিক হয়ে পড়ে, সেখানেই নাটকের মেলোড্রামা হওয়ার আশঙ্কা দেখা দেয়। মেলোড্রামা বিষয়ে আলোচনা করতে গিয়ে স্পষ্ট করে এই কথাটি জানা দরকার যে ট্র্যাজেডি সম্বন্ধে অ্যারিস্টটলের অতি গভীর আলোচনা থাকলেও মেলোড্রামা শব্দটি তিনি ব্যবহার করেননি। যদিও এর প্রকৃতি ঠিক কী সেটা তার আলোচনা থেকে বুঝে নেওয়া সম্ভব। ট্র্যাজেডির সংজ্ঞা দিতে গিয়েই অ্যারিস্টটল বলেছেন এর বিষয় যেমন নাট্যক্রিয়া, যা যথেষ্ট সিরিয়াস। জীবনের যে সমস্যা যত গভীর ও গম্ভীর্যপূর্ণ তাই তত সিরিয়াস। যে ট্র্যাজেডির ক্রিয়াসমূহ জীবনের এই গভীর স্তর বা ইনার স্ট্রাকচার থেকে গৃহীত নয়, স্পেকটাকুলার এলিমেন্ট সৃষ্টির জন্যই সৃষ্টি, তা যথেষ্ট সিরিয়াস হতে পারে না, ফলে তাকে ট্র্যাজেডির মর্যাদাও দেওয়া যায় না। তাকে কি বলা যায় সেটা অনুমান করে সমালোচকরা মেলোড্রামা নামটি দিয়েছেন অনেক পরবর্তীকালে। মেলোড্রামা শব্দটির উৎপত্তিগত অর্থ মেলোস অর্থাৎ গান এবং ড্রেম অর্থাৎ নাটক অর্থাৎ সাঙ্গীতিক নাটক। এর উৎপত্তি ইতালিতে 16 শতকের একেবারে শেষের দিকে। এই সময়ে ধ্রুপদী ট্র্যাজেডির পুনরুত্থানের জন্য অপেরার উদ্ভব ঘটে। এই জাতীয় নাটককে তখন দুই নামে অভিহিত করা হতে থাকে, অপেরা বা মেলোড্রামা। এর প্রথম নিদর্শন 1599 সালে রচিত দাফনে। অষ্টাদশ শতকেও নাট্যকার হ্যান্ডেল তার এই ধরনের নাটকগুলি কোনোটিকে বলেছেন অপেরা, কোনোটিকে মেলোড্রামা। অষ্টাদশ শতকের শেষের দিকে ফরাসি নাট্যকাররাই মেলোড্রামা নামে স্বতন্ত্র গোত্রের নাট্য রচনা শুরু করেন এবং সেখানে দেখা যায় বেশ চড়া সংলাপ, ঘটনার ঘনঘটা ও হিংসাত্মক ঘটনার বাড়াবাড়ি। বিলাতি মঞ্চাভিনয়ে 19 শতকে যে মেলোড্রামার আধিক্য দেখা যায় তার একটা কারণ ফরাসি প্রভাব হতে পারে। ফরাসি সাহিত্যে মেলোড্রামার জনপ্রিয়তা খুব বৃদ্ধি পেয়েছিল। তাছাড়া বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক স্কট, রিড, ডিকেনন, উইকলি কলিন্স প্রমুখের রচনা নাট্য রূপান্তরদের মেলোড্রামাই করে ফেলা হয়েছিল। অসংখ্য বিদেশি মেলোড্রামার মধ্যে কয়েকটার নাম আমরা উল্লেখ করতে পারি: টমাস হলক্রফটের এ টেল অফ মিস্ট্রি, ডগলাস জেরাল্ডের ব্ল্যাক আইড সুসান, কিংবা দ্য মার্ডার ইন দ্য রেড বার্ন, মিস ব্র্যান্ডনের লেডি অললিথ সিক্রেট, হেনরি আর্থার জোন্সের দ্য সিলভার কিং প্রভৃতি। সুতরাং বোঝা যাচ্ছে নাটকের সমস্যা জীবনের গভীর স্তর থেকে উঠে না এলে ট্র্যাজেডি পর্যবেসিত হতে পারে মেলোড্রামায়। নাট্যশাস্ত্রবিদ অ্যালার্ডাইস নিকল এই গভীর স্তর বা ইনার স্ট্রাকচারকে বলেছেন ইনার কোয়ালিটি, এবং সেইভাবেই বলেছেন ইট ইজ দেন সাম ইনার কোয়ালিটি, দ্য স্ট্রেসিং অফ দ্য স্পিরিচুয়াল অ্যাজ অপোজড টু মেয়ার ফিজিক্যাল দ্যাট মেক্স ট্র্যাজিজ আউট অফ মেলোড্রামে। তবে সেই সঙ্গে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন অধ্যাপক নিকল, এবং যেটা আমরাও বারবার স্মরণ করে দিতে চাই, ট্র্যাজেডি সৃষ্টিতে ব্যর্থ হলে মেলোড্রামা তৈরি হয়ে যায় বা ত্রুটি হিসাবে আমরা বলি ট্র্যাজেডি লাইনটিকে তিনি অতি নাটকীয় করে ফেলেছেন। ঠিক তা না করে মেলোড্রামা লেখার সচেতন চেষ্টাতেও কেউ এই জাতীয় নাটক লিখতে পারেন। আন্ডারস্ট্যান্ডিং ড্রামা গ্রন্থে ব্রুকস এবং হিলম্যান একথা খুব স্পষ্ট করেই বলেছেন। ট্র্যাজেডি লিখতে গিয়ে পারলাম না বলেই সেটা মেলোড্রামা হয়ে গেল, এভাবে দেখা ঠিক নয়। ট্র্যাজেডি সার্থক হতে পারে, ব্যর্থ হতে পারে, কিন্তু তা মেলোড্রামা হয় না। দৃষ্টান্ত ডক্টর জনসনের আইরিন। অন্যথায় এমনও হতে পারে নাট্যকার মেলোড্রামাই লিখতে চাইছেন, সেক্ষেত্রে সেটা একটা ভালো মেলোড্রামা হতে পারে, খারাপ মেলোড্রামা হতে পারে। মেলোড্রামা নিয়ে অধ্যাপক নিকল বিশদ আলোচনা করেছেন বলেই মেলোড্রামার লক্ষণগুলি বিব্রত করার জন্য আমরা তার আলোচনার কথাই মূলত মনে রাখব। মেলোড্রামার প্রধান 3টি লক্ষণ এরকম মনে করা যেতে পারে। 1. মেলোড্রামায় প্রাধান্য থাকবে গানের, দৃশ্যাবলীর এবং চমকপ্রদ ঘটনা সম্ভারের। প্রধানত এই দিকেই নাট্যকারের নজরটা বেশি থাকবে। 2. অদ্ভুত কিছু পরিস্থিতি ও ঘটনার সৃষ্টি হবে, দর্শককে বিভ্রান্ত করার একটা অনুচিত ঝোঁক থাকে। অনুচিত এই জন্য বলা যায় যে ওই পরিস্থিতি স্বাভাবিকভাবে উদ্ভূত হয় না। 3. মেলোড্রামায় স্থূল কাণ্ড কারখানা প্রাধান্য থাকে, মানসিক ও আত্মিক ক্রিয়া এত কম থাকে যে তা দর্শকের মনে গভীর কোনো আবেদন সৃষ্টি করতে পারে না। নাট্যিক সংঘর্ষ বা নাট্যিক দ্বন্দ্ব। দ্বন্দ্বই যে নাটকের প্রাণ, একথা পূর্বে একবার বলা হয়েছে। ইংরেজি সাহিত্যে 19বিংশ শতকে বাস্তববাদী নাট্য আন্দোলনের অন্যতম প্রতিকৃত জর্জ বার্নার্ড শ অবশ্য দ্বন্দ্বের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন, নাটক মানে ডিসকাশন, ডিসকাশন অ্যান্ড অনলি ডিসকাশন।
কিন্তু পরবর্তীকালের ভাবপ্রধান ও সমস্যামূলক নাটকে এই মতবাদ টেকেনি। পক্ষান্তরে প্রাচীন গ্রিক নাটক থেকে শুরু করে শেক্সপিয়রের নাটক এবং আধুনিক নাট্য সৃষ্টিতে দেখা গেছে দ্বন্দ্বহীন জীবন নাটকের বিষয়বস্তু হতেই পারে না। যদিও তার প্রকৃতি প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত অনেক পাল্টে গেছে, দ্বন্দ্বের তীব্রতা সম্বন্ধে লেখক ও পাঠকের ধারণা অনেক পরিবর্তন ঘটেছে। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, গ্রিক নাটকের দ্বন্দ্ব ছিল মূলত বাইরের ব্যাপার, অর্থাৎ তার প্রকৃতি বাইরে থেকেও বেশ ভালোভাবে বোঝা যেত। যদি জানতেম তোমার কিসের ব্যথা, গোছের একটা অতলসায়ী ও দ্বিধাদীর্ণ যন্ত্রণার ব্যাপার ছিল না। মানুষ তার পুরস্কারে একটা কিছু সম্ভব করবেই এবং অদৃশ্য দৈবশক্তি নিয়তি বিধান ও নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তাকে জয়ী হতে দেবে না। এই তপ্ত লড়াইটা গ্রিক নাটকে প্রায় সর্বদাই আছে। অনেকটা এই যুগের মেঘনাদবধ কাব্যের নায়ক রাবণের মতো লড়াই। একে একে নিভছে দেউটি, জেনেও যিনি বিধাতার বরপুত্র রামচন্দ্রের বিরুদ্ধে লড়াইটা ছাড়তে পারেন না। এই লড়াই সেদিন যেমন দেখিয়েছে অদিপাস, এ যুগে দেখিয়েছে গিরিশচন্দ্রের মানসকন্যা জনা। পরবর্তীকালে এই দৈব শক্তির বিরুদ্ধে একক সংগ্রাম ও সে কারণে প্রত্যক্ষ দ্বন্দ্বের প্রকৃতি পরিবর্তন হয়েছে। একসময় রাজশক্তি ও শাসক শক্তি দৈব শক্তির বিকল্প হয়ে দাঁড়িয়েছে। তখন রাজশক্তির বিরুদ্ধে ব্যক্তি বা পরিবারের সংগ্রাম উৎকৃষ্ট নাটকের বিষয় হয়েছে। নীলদর্পণ নাটকে রাজশক্তির প্রতিভু নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে গোলক বসুর পরিবার। রাজশক্তির পরিবর্তে বৈশ্যশক্তি যখন প্রবল হয়ে ওঠে, তখন একক বা অসংগত একাধিক মানুষের অস্পষ্ট প্রতিরোধের সংগ্রাম বাঁধতে পারে তাদের সঙ্গে। নমনাট্য আন্দোলনের উল্লেখযোগ্য নাটক নবান্ন বা ছেঁড়াতারের উল্লেখ করতে পারি আমরা এই প্রসঙ্গে। সংঘের বিরুদ্ধে ব্যক্তির সংগ্রামেই একটি উল্লেখযোগ্য দিক সমাজের সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব। ঊনবিংশ শতকের ইংরেজি নাটকে বার্নার্ড শ এবং অন্যান্য নাট্যকারের রচনায় এর অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। নাটকীয় দ্বন্দ্বের সম্পূর্ণ পৃথক একটি দিক দুটি একক মানুষের দ্বন্দ্ব। একটি মানুষের সঙ্গে অন্য এক মানুষের দ্বন্দ্ব বিভিন্ন কারণে হতে পারে। ক্ষমতা লাভের দ্বন্দ্ব, খ্যাতিলাভের দ্বন্দ্ব, অর্থলাভের দ্বন্দ্ব। জুলিয়াস সিজারের সঙ্গে ব্রুটাসের দ্বন্দ্ব জুলিয়াস সিজারে, অরঙ্গজেবের সঙ্গে রাজসিংহের দ্বন্দ্ব আলমগীরে, জাহাঙ্গীরের সঙ্গে নূরজাহানের বিচিত্র দ্বন্দ্ব নূরজাহানে, রমেশের সঙ্গে যোগেশের দ্বন্দ্ব প্রফুল্ল। সবই এই ধরনের ব্যক্তিগত দ্বন্দ্বের পর্যায়ে পড়তে পারে। অবশ্য ব্যক্তিগত দ্বন্দ্ব যখন আদর্শের দ্বন্দ্ব দাঁড়ায়, তখন তার প্রকৃতিও কিছুটা বদলে যায়। সংগ্রামটা তখন ব্যক্তিগতই থাকে বটে আপাতত, কিন্তু তার প্রকৃতি হয় ব্যাপ্ত। রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে গোবিন্দ মাণিক্য এবং রঘুপতি পরস্পরের বিরুদ্ধে তীব্র সংঘাতে লিপ্ত হয়েছে। কিন্তু একটি চিন্তা করলেই বোঝা যাবে, ক্ষমতা লাভ, খ্যাতিলাভ বা অর্থলাভ কোনোটাই এর কারণ নয়। এর কারণ দুটি ভিন্ন আদর্শ। এখানে লড়াই দুটি ভিন্ন বিশ্বাসের মধ্যে। মালিনী নাটকে দুই প্রিয় বন্ধু সুপ্রিয় ও ক্ষেমঙ্কর যে একের বিরুদ্ধে অন্য অবিশ্বাস ভঙ্গ করেছেন, তারই কারণ এই আদর্শগত সংঘাত। আদর্শের মতোই দুটি ভিন্ন ভাবের মধ্যে সংঘর্ষ দেখা দিতে পারে উপন্যাস ও নাটকে, যার দৃষ্টান্ত আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি, অন্তত আধুনিক সাহিত্যে। দ্বন্দ্বের সর্বশ্রেষ্ঠ দিক হল ব্যক্তির আভ্যন্তরীণ দ্বন্দ্ব। এখানে লড়াইটা ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির নয়, লড়াইটা তার নিজের সঙ্গে নিজের। এবং লড়াইয়ের প্রকৃতিটা এখানে রক্তকরবীর রাজার মতো এত স্পষ্ট নয়। নিজের সঙ্গে লড়াই কত তীব্র হতে পারে তার দৃষ্টান্ত হিসাবে প্রায় প্রবাদ হয়ে আছে হ্যামলেটের স্বগত কথন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, whether it's nobler in the mind of suffer the ceilings and sorrow of outstretched fortune, or to take arms against a sea of troubles and by opposing end them. হ্যামলেট এই অন্তর্দ্বন্দ্ব সর্বোচ্চ স্তরে উঠেছে, কিন্তু এই দ্বন্দ্ব ম্যাকবেথের মধ্যেও ছিল, ইবসেনের নোরার মধ্যেও ছিল, এডলস প্লে, রবীন্দ্রনাথের বিক্রমদেব রাজা ও রানী বা জয়সিংহের বিসর্জনের মধ্যেও ছিল। বস্তুত অন্তর্দ্বন্দ্ব বিক্ষত চরিত্রই আধুনিক নাটকের চরিত্র, এবং ব্যক্তির নিজের সঙ্গে নিজের দ্বন্দ্বই আধুনিক দর্শকের কাছে সবচেয়ে আস্বাদ্য নাটকীয় দ্বন্দ্ব। সমাপ্ত। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।